নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বাংলাদেশ রিসেন্টলি এমন একটা বোকামি করে দিয়েছে যেটা হয়তো বাংলাদেশের মিডিয়াতে চর্চা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের ইন্ডিয়ান মিডিয়াতেও এইটা নিয়ে একটু কথা বলা দরকার রয়েছে। দেখুন, রিসেন্টলি এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের নিউজ চলছে, তো তার মধ্যে এইসব নিউজগুলো কোথাও না কোথাও যেন একটু ধামাচাপা পড়ে গিয়েছে। যেমন ধরুন, রিসেন্টলি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি করেছেন, একটা ডিল সাইন করেছেন। সেই ডিলটা কি, বাংলাদেশে এখন থেকে যে চাল আসবে সেই চালটা আসবে মায়ানমার এবং ইউএই থেকে। এখন কোশ্চেন আপনারা এটা করতে পারেন যে মায়ানমার তো ঠিক আছে, কিন্তু ইউএই মানে দুবাই, দুবাই যেহেতু একটা মরু অঞ্চল, সেহেতু সেখানে চালের উৎপাদন কোথা থেকে হয়? দেখুন, এ নিয়ে টেনশন করবেন না, কারণ দুবাইয়ে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে যার মধ্যে বেশি ম্যাক্সিমাম আছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানেরও। তো স্বাভাবিক, সেই সমস্ত ব্যবসায়ীরা কি করে, আমাদের ভারত থেকেই ম্যাক্সিমাম চালটা দুবাইয়ে অর্ডার করে। তো ঘুরে ফিরে কি হচ্ছে, মানে সেই ঘুরিয়ে নাক দেখানো মতো কথা আর কি। তোমার নাক কোনটা এইটা ডাইরেক্ট না দেখিয়ে এই ঘুরিয়ে এই দিক দিয়ে নাক দেখানো ব্যাপারটা হচ্ছে আর কি। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সাধারণ মানুষকে ভেবেছে যে এরা মূর্খ, এদের সঙ্গে আর আমি কি করবো আর কি। তাই নিজের পকেট, মানে বলা যেতে পারে সাধারণ আমরা যেটা অনুমান করছি সেটা হতে পারে যে এই ধরনের কিছু, কি, যে নিজের পকেট গরম করার জন্য। কেমন ধরুন, যে চালটা ভারতের কাছ থেকে নিলে অনেক কম রেটে পাওয়া যেত, সেই চালটাই এখন থার্ড পার্টির কাছ থেকে নেওয়া হচ্ছে। আপনি একবার চিন্তা করুন যে আমি ডাইরেক্ট একটা ম্যানুফ্যাকচারের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসবো, সেটার রেট কম হবে, নাকি সেই প্রোডাক্টটা যখন একটা ডিলারের কাছে যাবে, ডিলারের পর থেকে ডিস্ট্রিবিউটারের কাছে যাবে, তারপরে সেইটার প্রোডাক্টের রেট কম হবে? সেটা কোনটা কম হবে সেটা আপনারা সকলে বুঝতে পারছেন। তো স্বাভাবিক, বাংলাদেশেরও ঠিক এই একই পরিণতি। ভারত এর আগে যে চালটা দিয়েছিল এর আগে স্লটে, সেই চালটা দেওয়ার পর বাংলাদেশের আর মুখ হয়নি ভারতের কাছে চাওয়ার, বা এমন হতে পারে যে ভারত সরকার ডাইরেক্টলি তাকে না বলে দিয়েছে, যে কারণে বাংলাদেশের এখন বেশি রেট দিয়ে হলেও দুবাই থেকে চাল নিতে হচ্ছে। দেখুন, মূর্খের আবার কিসের নাক লজ্জা। একটা কথা আছে না, যে যার এক কান কাটা সে গ্রামের বাইরে দিয়ে চলাফেরা করে, আর যার দুটো কান কাটা, মানে দুই কানটায় যার কেটে দিয়েছে, তার আর লজ্জা শরম নেই তো, কান তার দুটো কান কাটা, তাই সে গ্রামের ভেতর দিয়ে যাওয়া যাওয়া আসা করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ঠিক ওই দুটো কানই কাটা। তার নামে অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালতে তার নামে, সুপ্রিম কোর্টেও, বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট আর কি, সেই সুপ্রিম কোর্টেও বিভিন্ন ইল্লিগাল কাজের জন্য তার নামে মামলা চলছে। তো এখনো সেটাও আলাদা কিছু নয়, যেহেতু নিজের হাতেই সমস্ত কিছু, তাই এই ধরনের কাজগুলো তারা করতেই পারে। দেখুন, যুক্তিটা আমি কি দেখাচ্ছি, যে বাংলাদেশ দুবাই থেকে কেন চাল অর্ডার করছে, এটা হতে পারে দুটো রিজন। এর আগে যখন পাকিস্তান বলেছিল যে আমরা বাংলাদেশকে চাল দেব, তখন আমরাই কোথাও না কোথাও ভেবেছিলাম যে পাকিস্তান নিজেই খেতে পায় না ঠিকঠাক, তারা বাংলাদেশকে সাপোর্ট করবে কি করে। তো এক্স্যাক্টলি এখানেও ঠিক তাই হয়েছে। এখন আমাদের কোশ্চেন, বিশেষ করে বাংলাদেশের মিডিয়ার কোশ্চেন, যে আমি মিডিয়া ঠিক বলবো না, বাংলাদেশের মিডিয়া এখন সবই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। আর বাংলাদেশের যারা ইন্ডিভিজুয়াল মিডিয়া রয়েছে, যারা সমালোচক যারা রয়েছে, যারা বলা যেতে পারে বিশেষজ্ঞ রয়েছে, তারা এখন কোশ্চেন করছে যে সেই পাকিস্তান কোথায় গেল, যে আপনাকে সাহস দিয়েছিল সে কোথায় গেল, সে তো আর এখন নেই আপনার কাছে। কারণ দেখুন, 2025-এ পাকিস্তানে যেভাবে বন্যা হয়েছে, তাতে পাকিস্তানে যে চাল উৎপাদন হয় পাঞ্জাব সেক্টরে, সেই পাঞ্জাব সেক্টরে চালের প্রায় 50-60% চাল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, ধান নষ্ট হয়ে গিয়েছে। তো সেখান থেকে চাল আসার কোনো চান্সই নেই অবভিয়াসলি, তাই তারা এক্সপোর্ট করতেও পারবে না। তো এখন পাকিস্তান কোথায়, এর ওর কাছে হাত পা পেতে আর কি, তারাই নিজের দেশটাকে কোনো রকম ভাবে চালাচ্ছে, খুব টেনে বেড়ে চালাচ্ছে ভিক্ষা টিক্ষা করে। তো এখন তারা বাংলাদেশকে কি করে সাপোর্ট করবে? তো বাংলাদেশ বুঝতে পেরেছে যে ভারতের কাছে আমার ডাল গলবে না, যেহেতু আমি ভারতের সঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সম্পর্ক খারাপ করে ফেলেছি, তাই আমাকে একটা থার্ড পার্টি দেখতে হবে। কিভাবে থার্ড পার্টি দেখলো, যে ভারতের চাল যায় যে কোম্পানির কাছে, যে দেশের কাছে, সেই দেশের কাছ থেকে আবার তারা অর্ডার করছে। এতে কি হচ্ছে, ইউনূস একটা নিজের প্ল্যান তো কাটিয়েছে। কারণ হতে পারে যে থার্ড পার্টি যে ব্যক্তি রয়েছে বা যে কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে তার নিজেরই কোনো একটা কোম্পানি বা নিজের রিলেটিভ কোনো একটা কোম্পানি, যে প্রফিট করছে, সেই প্রফিটের একটা মার্জিন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের
পকেট ঢুকছে, যেটা আমরা বলছি না, এটা বাংলাদেশের বিশেষজ্ঞরাই বলছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা এই ধরনের কথাগুলো বাংলাদেশের বিশেষজ্ঞদের মুখ থেকে শোনা যাচ্ছে। তো এটা একটা রিজন হতে পারে। দ্বিতীয় রিজন এটাও হতে পারে যে ভারত ডাইরেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে না করে দিয়েছে যে ভাই তোকে তো চাল দেব না, পৃথিবীর আর কাউকে দিলেও তোকে চাল দেব না, এটা আর কি বলে দিয়েছে। যে কারণে বাধ্য হয়ে ভারতের চালকেই অন্য তৃতীয় একটা দেশের মাধ্যমে নিতে হচ্ছে। দেখুন এর যুক্তি কি দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস? যুক্তি দেখিয়েছে যে আমরা একটা দেশের ওপর বেশি করে নির্ভরশীল হয়ে যাচ্ছি। যেমন ধরুন ভারতবর্ষ, ভারতের ওপর আমাদের ট্রেড ডেফিসিট অনেক, মানে ভারতের সঙ্গে আমাদের বিজনেস খুব কম, আমরা ভারতে খুব কম সেল করি, কিন্তু ভারত আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আম, মুনাফা লোটে। মানে বাংলাদেশে ভারতের প্রচুর বিজনেস রয়েছে, কিন্তু ভারতে বাংলাদেশের বিজনেস কম। তাই এটা একটা রিজন দেখিয়েছে, যার কারণে অন্য একটা দেশ খুঁজতে হচ্ছে বা অন্য একটা দেশের কাছে তারা হাত পাচ্ছে আর কি। কিন্তু দেখুন বিষয়টা তো যেভাবে বিশ্লেষণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা তো এখানে কোথাও মিলছে না। মানে লজিক বা গণিত আপনি যাই বলুন না কেন, সেটা কিন্তু মিলবে না। কারণটা কি? ভারতের কাছ থেকেই তো দুবাই যাচ্ছে, দুবাই তো আর নিজেরা প্রডিউস করছে না। হ্যাঁ, এটা যদি হতো অন্য কোনো একটা দেশ, যে দেশ নিজে প্রডিউস করে, যে দেশে নিজে চাল উৎপাদন হয়, সেই দেশের কাছ থেকে হলে পারে আমরা মেনে নিতাম যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে সাইড করে অন্য একটা দেশের সঙ্গে ডিল করছে, যে দেশটা বাংলাদেশকে সব সময়ের জন্য চাল সাপ্লাই করতে পারবে। কিন্তু একবার ভেবে দেখুন তো, ভারত যদি দুবাইয়ে চাল সাপ্লাই না দেয়, তাহলে দুবাইয়ে তো শর্টেজ পড়বে, তাহলে তখন তারা দুবাই থেকে কি করে পারচেস করবে? এটাও একটা ব্যাপার। দেখুন শুধুমাত্র বাংলাদেশের কথা নয়, পাকিস্তানেও কিন্তু ভারত থেকেই চাল যায়, ওই দুবাই হয়েই যায়, সৌদি হয়ে যায়। তো এইটা একটা, মানে কি বলুন তো, এগুলো হচ্ছে দেখানো, মানুষকে দেখানো যে হ্যাঁ আমি ভারতের সঙ্গে বিজনেস করছি না। ঠিক আছে, আমরা তো বিজনেস করছি না ডাইরেক্ট, কিন্তু ওরা করছে কিভাবে? ওই যে বলে না যে ডোনাল্ড ট্রাম্প যেটা আমাদের নরেন্দ্র মোদীকে বারবার বলছে যে ইউক্রেন যুদ্ধে নরেন্দ্র মোদীর হাত রয়েছে। কিভাবে? যে রাশিয়া থেকে আমরা অয়েল পারচেস করছি, আর সেই টাকাটা ইউক্রেনের যুদ্ধে রাশিয়া লাগাচ্ছে। দেখুন এইরকম দিক যদি বিবেচনা করা যায়, তাহলে পরে ঠিক এটাও ঠিক সেই রকমই আর কি, থার্ড পার্টির মাধ্যমে তারা আমাদের ভারতকেই হেল্প করছে, এক কথায় বলা যেতে পারে। যাই হোক, এতে আর একটা সুবিধা কি হচ্ছে ভারতের চাষিদের? দেখুন ভারত চাষি তো ধান উৎপাদন করছে আর চাল হচ্ছেই, সেই চাল আমরা তো এক্সপোর্ট করছি, এমন তো নয় যে আমাদের দেশের মধ্যে নষ্ট হচ্ছে, এমন নয়, আমরা এক্সপোর্ট করছি। এবার যখন দুবাই থেকে বাংলাদেশ চাল নেবে, তাহলে দুবাইয়ে আমাদের ডিমান্ড বাড়বে আরো, অবভিয়াসলি আমরা দুবাইয়ে আরো বেশি সেল করব। আর বাংলাদেশের কি হবে? একই চাল যেটা আমাদের ভারতের কাছ থেকে নিতে হতো, কম রেটে পেত, সেই চালটাই তারা দুবাই থেকে নেবে, থার্ড পার্টির মাধ্যমে নেবে, অবভিয়াসলি তার রেটটা আমাদের সঙ্গে যেটা নিত তার চাইতে কিছু গুণ হলেও বাড়বে। তো স্বাভাবিক, বাংলাদেশের সাধারণ জনগণ এখন কিছু কিছু হলেও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে পাকিস্তানের সম্পর্ক রিলেশন ভালো করার চেষ্টা করতে গিয়ে এমন একটা জায়গায় দেশের মানুষকে পৌঁছিয়ে দিয়েছে যে আর তারা সহ্য করতে পারছে না। এখন আগামী দিনে এই চালের বাজার বাংলাদেশের মার্কেটে যে কোথায় উঠে দাঁড়াবে, সেটাও কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। কারণ দুবাই থেকে প্রোডাক্ট যখনই যাবে, এতদিন তো ভারতের চাল দেশে ছিল এবং দেশে যে উৎপাদন হয়েছিল সেগুলো ছিল, সেই জন্যই দেশের চালের বাজারটা মোটামুটি হলেও একটু ক্যাপচারে ছিল। কিন্তু এরপরে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও একটু দেখার বিষয় রয়েছে। আর অলরেডি সাধারণ মানুষের মাথার মধ্যে এই চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে, তাই তারা আজকে কোশ্চেন করা শুরু করেছে। দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তার অনেকদিন আগে থেকে আমি বলছি, সে তার ঝোলা গুটিয়ে নিয়েছে, আর মাত্র কয়েকটা মাস আছে, সে তার মতো যথেষ্ট করে গুটিয়ে নেবে, নিয়ে সে একবার বলবে আমি দেশ ছেড়ে আসছি, এই হলো তোমাদের দেশ, থাকলো, আমি এবার চললাম। হয় এই একটা পসিবিলিটি হতে পারে ইউনূসের। দ্বিতীয় পসিবিলিটি হতে পারে যে এই যে এনসিপি যে দলটা তৈরি করেছে, সেই দলটাকে আরো প্রমোট করবে, আরো বেশি বেশি করে সহযোগিতা করবে সরকার। আর একটা সময় যখন এই দলটা কোনো একটু প্রভাব বিস্তার করবে, তখন সে আবার দেশে ফিরবে, ফিরে এই দলের হত্যাকর্তা হয়ে দেশটাকে চালাবে। তো এগুলো হচ্ছে রিজন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশ বড় লং টার্মে অনেক বড় বড় প্ল্যান রয়েছে, তার মধ্যে এগুলো ছোট ছোট কিছু প্ল্যান। আর
আমাদের চাষিদের তো আলটিমেটলি যাই হোক খারাপ হচ্ছে না, যেখান থেকেই নেক সেই রাইসটা তো আমাদেরই আর কি, সেই চালটা তো আমাদের, তাই আমাদের সেল তো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে নিজেকে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্রেনই মানুষ দেখাচ্ছে আর কি, যে হ্যাঁ তার মাথায় ব্রেন রয়েছে, তার দিমাগ রয়েছে, সে ইন্টেলিজেন্ট, তার ইন্টেলিজেন্টের একটা ঝলক কিন্তু আমরা এখানে দেখে গেলাম যে হ্যাঁ সে কতটা ইন্টেলিজেন্ট হতে পারে। আর একটা যুক্তি কি দিয়েছে জানেন, যে দুবাইয়ে তো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক যায় আর কি, কাজ করতে যায়, তো তারা তো রেমিটেন্সটা রিটার্ন আবার বাংলাদেশে নিয়ে আসছে, তাই এতে আমাদের লস কিছু নেই। আমরা যে টাকাটা দুবাইয়ে দিচ্ছি সেই টাকাটাই রিটার্ন আমাদের দেশে চলে আসছে, তা আমাদের যে সার্কেল সেটা বজায় থেকে যাবে, তাই আমরা দুবাইয়ের কাছে করছি। দেখুন এই ধরনের মূর্খামি কথাবার্তা একমাত্র একেবারে মূর্খ যারা তাদের মুখেই মানায়। এই ডক্টর মোহাম্মদ ইউনুস এইরকম লেভেলের একজন মানুষ হওয়ার পরে তার মুখে এই ধরনের কথা মানায় না। যে দেশকে কিভাবে উন্নতি করতে হবে সেটা তার জ্ঞান নেই, সে নিজেকে কিভাবে পকেট ভর্তি করতে হবে সেটা কিন্তু তার জ্ঞান রয়েছে। থার্ড পার্টির মাধ্যমে যে প্রোডাক্টটা সে বাংলাদেশে নিয়ে আসছে সেই প্রোডাক্টের একটা পার্সেন্টেজ কমিশন সে কিন্তু অবভিয়াসলি তার পকেটে ঢোকাচ্ছে। কারণ দেখুন এই মাত্র কয়েক বছর কেন বলছি, দেখুন এ তো সবে শুরু হলো, 1 বছর 2-3 মাস হলো আর কি, তো 1 বছর এই 2 মাসের মধ্যে সে যা গুটিয়ে ফেলেছে, আগামী যদি কয়েক বছর সে থাকতে পারে বাংলাদেশে তাহলে দেখুন কোথায় গিয়ে পৌঁছাবে, হয়তো ওয়ার্ল্ডের টপ 10 ধনী ব্যক্তির মধ্যে তার নাম চলে আসবে। যাই হোক, জোকস অফ পার্ট। দেখুন আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন থাকবে, বাংলাদেশকে আদেও প্রফিট করছে দুবাইয়ের কাছ থেকে চাল নিয়ে? কি মনে হয় কমেন্ট বক্সে লিখে যান। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। আজকের মতো এই প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।